সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালোভাবে আজকের পরীক্ষাটা শেষ করছো এবং আজকের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শেষ হলো। তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসছিল সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমি খ সেটটা নিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে সোমপুর বিহার কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নিদর্শন। এটা খুবই সহজ প্রশ্ন। এটা হচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সাথে আমাদের নামের সাথে মিল আছে। আর প্রত্নতত্ত্বের কল্যাণে আমরা আসলে কি কি জানতে পারি, সমাজ বিবর্তনের ধারণা আমরা পেতে পারি, ধর্মীয় অনুভূতির আমরা পরিচয় জানতে পারি এবং অর্থনৈতিক কার্যাবলীগুলো আমাদের কাছে সহজেই এই বিষয়গুলো ধারণা মেলে। এর জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, যেটা 1, 2 এবং 3 নম্বর অপশন প্রযোজ্য। এরপরে আমরা একটা উদ্দীপক পড়বো এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিব যে শানু এমন একটা সমাজে বসবাস করে যেখানে বিয়ের পরে পুরুষরা কনের মা বাবার বাড়িতে চলে যায়, আবার জমি জমার মালিকানাও নারীরা উপভোগ করে। তাহলে এটা থেকে আমাদের কাছে সহজে প্রতীয়মান যে এটা মাতৃ প্রধান যারা বা মাতৃতান্ত্রিক যে নৃগোষ্ঠী আছে, অর্থাৎ গারোদের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। 4 নম্বর হচ্ছে কোনটি মণিপুরীদের ভাষা। মণিপুরীদের ভাষা হচ্ছে মৈথই। এরপরে উদ্দীপকটি পড়বো এবং 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর। ক অঞ্চলটি খ অঞ্চলের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ। শাসকরা ক অঞ্চলের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। এটা খেয়াল করো, মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। এতে মানুষ বিদ্রোহ করে। এই আন্দোলনই পরবর্তীতে ক অঞ্চলের স্বাধীনতার পথ প্রশস্ত করে। অর্থাৎ এইখানে যে ঐতিহাসিক ঘটনার কথা বলা হচ্ছে সেটা 52 ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে, যেহেতু মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল খ অঞ্চলের শাসক গোষ্ঠী। তাহলে আমাদের এটা হবে 52 ভাষা আন্দোলন, খ। এর পরের প্রশ্নটা যে উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়, মানুষের শোষণ নিপীড়নের কথা ফুটে উঠেছে, শুধুমাত্র সামাজিক ইতিহাস ফুটে উঠেছে। তাহলে শুধুমাত্র দিয়ে কিন্তু এটাকে সুনির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, সংকুচিত করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা না। আমাদের এই প্রথম দুইটা হচ্ছে এক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনটি সত্তরের নির্বাচনের গুরুত্ব। এখানে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে এই 17 নির্বাচনের মধ্য দিয়ে। 8 দাগ হচ্ছে আইয়ুব খানের পতন ঘটে কখন। এটা হচ্ছে 1969 সালে, যখন আমাদের গণ অভ্যুত্থান হয়। এরপরে 6 দফা দাবি কে উত্থাপন করেন। এটা খুবই সহজ এবং আমাদের কাছে জানা প্রশ্নের উত্তর, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। এরপর উদ্দীপকটা পড়ে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। শফি মিয়ার নিজের কোনো জমি নেই, তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন। তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে, গ্রামে এসে সে লোকজনদেরকে সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নের নেতৃত্ব দিতে চায়। অর্থাৎ তার বাবার জায়গা জমি ছিল না, সে অন্যের জমিতে দৈনিক মজুরি হিসেবে কাজ করত। এখানে অন্যের জমিতে দৈনিক কাজ করত। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে শফিক মিয়া কি ধরনের কৃষক। সে দিন মজুর। তিনি ধনী কৃষকও না, আবার বর্গা চাষীও না, প্রান্তিকও না, দিন মজুর। অর্থাৎ অন্যের জমিতে তিনি শ্রম দিয়ে থাকেন দৈনিক ভিত্তিতে। উদ্দীপকের আলোকে কোনটা সঠিক, যে শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাব। এটা আমাদের সঠিক উত্তর। এখানে অপশন গুলো দেখো, যে ভূমিহীন কৃষক পরিবারের শিক্ষা নেই, সেটা তো না। ইনি ভূমিহীন কিন্তু তার পরিবারের সন্তান লেখাপড়া শিখছে। নেতৃত্ব সর্বদা ভূমি মালিকানা নির্ভর, তাও কিন্তু না। সে যেহেতু পরে এসে নেতৃত্ব দিয়েছে। শিক্ষার সাথে পেশা শক্তি জড়িত, সেটাও কিন্তু না। অর্থাৎ ক দাগটা আমাদের জন্য সঠিক উত্তর। এর পরের পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হচ্ছে 12 দাগ, যে গ্রামীণ এবং শহুরে সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটা। এখানে হচ্ছে যে প্রধান ক্ষেত্র পেশা। আমরা জানি যে গ্রামের সমাজের বৈশিষ্ট্য হচ্ছে কৃষি প্রধান পেশা, আর শহরে হচ্ছে অকৃষি ভিত্তিক পেশা। তাহলে পেশা হচ্ছে এক্ষেত্রে প্রধান ক্ষেত্র, গ উত্তর। মধ্যবিত্ত শ্রেণী কারা, শিল্পপতিরা, তারা উচ্চবিত্ত, রাজনীতিবিদ উচ্চবিত্ত, শ্রমিক একেবারে নিম্নবিত্ত, অর্থাৎ অধ্যাপক এনারা হচ্ছে মধ্যবিত্ত। যৌথ পরিবারের ভাঙনের কারণ হচ্ছে কি, কলকারখানার অগ্রগতি, মূল্যবোধের অবক্ষয়, শিক্ষার সম্প্রসারণ। তাহলে আমাদের কিন্তু মূল্যবোধের অবক্ষয় এক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কলকারখানার অগ্রগতি এবং শিক্ষার সম্প্রসারণ 1 এবং 3, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। কোন ধরনের কৃষকরা বর্গা দেয়।
তাহলে আমাদের বর্গা দেয় হচ্ছে ধনী কৃষকরা, যারা নিজেদের জমিতে কৃষি কাজ করতে চান না, তারা অন্যকে দিয়ে কৃষি কাজ করান। অর্থাৎ আমাদের সঠিক উত্তর গ। নিরক্ষরতার কারণে কি ঘটে? নিরক্ষরতার কারণে কর্মসংস্থান সংকুচিত হয়। বাকিগুলো যদি আমরা দেখি এটা সঠিক নয়, যেমন রক্ষণশীলতা ক্রমশ হ্রাস পায়, এটা হবে না। জনসংখ্যা দ্রুত হ্রাস পায়, এটাও হবে না। দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়, সেটাও না। তাহলে নিরক্ষর হলে সে তো দক্ষ জনশক্তি হলো না। এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আমরা এবার দেখবো যে উদ্দীপকটা পড়ে 17 নম্বর প্রশ্নের উত্তর। কয়ের মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা শঙ্কিত। সে কিছু বন্ধু বান্ধবদের সাথে মিশে দিন দিন নিষিদ্ধ বস্তুতে আসক্ত হচ্ছে। তাহলে উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? এখানে সঙ্গদোষ, অর্থাৎ সে তার খারাপ বন্ধুদের সাথে মিশে অন্য খারাপ বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ঘ উত্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? আবাসনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে না, সুপেয় পানির সুবন্দোবস্ত হচ্ছে না, জীববৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে না। অর্থাৎ এগুলো সবই নেতিবাচক প্রভাব জলবায়ু পরিবর্তনের। এর ফলে কিন্তু এখানে সবগুলো পজিটিভ ভাবে বলা হয়েছে ক থেকে গ গ পর্যন্ত। এজন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, যে পরিবেশ শরণার্থী সৃষ্টি, অর্থাৎ পরিবেশগত সমস্যার কারণে যারা শরণার্থী হচ্ছে সেটা। 19 দেখা হচ্ছে কোন সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা? এখান থেকে বেকারত্ব, অর্থাৎ আমাদের সামাজিক এবং অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে এই বেকারত্বটা তৈরি হচ্ছে। নিচের উদ্দীপক পড়ে 20 এবং 21-এর উত্তর দিতে হবে। যে শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। সংস্থাটি গত 15 বছরে গ্রামে এমন অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে। একসময় পিছিয়ে পড়া গ্রামটি আজ শিক্ষা কৃষিতে এগিয়ে গিয়েছে। উদ্দীপকের বর্ণনায় কোন ধারণাটি লক্ষ্য করা যায়? সামাজিক উন্নয়ন, অর্থাৎ এই গ্রামের কিছু মানুষ তারা এই ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে তারা স্বাবলম্বী হয়েছে এবং গ্রামের বেশ একটা পরিবর্তন এখানে আসছে। এজন্য এটা সামাজিক উন্নয়ন, গ হচ্ছে সঠিক উত্তর। 21-এ যদি আমরা দেখি যে উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা কিরূপ? তারা নারীর ক্ষমতায়নে সহযোগিতা করছে। জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি তো কথা কোনো কিছুই বলা হয়নি ওখানে, সামাজিক দ্বন্দ্বের কথাও বলা হয়নি, পরিবেশের ক্ষতির কথাও বলা হয়নি। অর্থাৎ ক সঠিক উত্তর। গ্রামীণ ব্যাংক কি? এটা একটা বেসরকারি সংস্থা। ঘ, ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। ক উত্তর। তাহলে এরপরে 24 দেখাচ্ছে V8, ভিলেজ 8, এটা একটা উন্নয়নমূলক কর্মসূচি। ক উত্তর। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কৌটিল্য, এটা আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র। আর বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? এটা আমরা আমাদের কাছে খুবই সহজ জানা প্রশ্নের উত্তর, নাজমুল করিম। এরপর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কি হয়? যে সামাজিক সংহতি বৃদ্ধি করা যায়, সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়। অর্থাৎ আমাদের 1, 2 এবং 3 তিনটাই এক্ষেত্রে প্রযোজ্য। এর জন্য সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা 28 এবং 29 নম্বর দেখবো। আক্তার তার পাঠ্য বই এমন একটা সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করেছে যা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত প্রাচীন। অর্থাৎ এমন সভ্যতার কথা বলা হচ্ছে যেটা ভারতবর্ষে অবস্থিত। এই সভ্যতায় ছোট বড় রাস্তা আছে, রাস্তার সড়ক বাতি, পরিকল্পিত সুয়ারেজ ব্যবস্থা, একতলা দোতলা বাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তাহলে আমাদের কাছে খুবই সহজে অনুমান করা যাচ্ছে যে এটা আমাদের সিন্ধু সভ্যতার কথা বলা হচ্ছে। বাকি কোনো সভ্যতাই, এখানে যে 3টে অপশন আছে বাকিগুলো সেগুলো কোনোটাই কিন্তু আমাদের ভারতবর্ষে না, একমাত্র সিন্ধু সভ্যতা ছাড়া। এজন্য এটা ঘ উত্তর। আর এই সভ্যতার বৈশিষ্ট্য কি? এটা নগর ভিত্তিক এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিতি এখানে ছিল এবং সামাজিক স্তর বিন্যাসও ছিল, যেটা এই মানে 3 নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য না। এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, 1 এবং 2। এরপরে 30 নম্বর অর্থাৎ শেষের প্রশ্ন, যে লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? এটা তাম্র এবং ব্রোঞ্জ যুগের যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত ভাষার আবিষ্কার হয়েছে। তো আমরা এখানে সলভ করার চেষ্টা করলাম, আশা করি তোমরা এখান থেকে মিলিয়ে নিবে এবং আশাবাদী যে তোমরা সবাই অনেক ভালো স্কোর করতে পেরেছো। এই আশা ব্যক্ত করে আমরা আজকের এই সেশন শেষ করছি।